শুক্রবার হলে সিনেমা রিলিজের আগে প্রথমেই দর্শকদের সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় পোস্টার। বলতে গেলে নতুন সিনেমার ব্রেকিং বার্তা দেয় পোস্টার, অর্থাৎ সিনেমা এবং দর্শকদের মধ্যে অনেকটা সেতুর কাজ করে এই পোস্টার। জানেন কলকাতার পোস্টার বয় কাকে বলা হয়? কার বাঁ হাতের জাদুতে ফুটে উঠত সিনেমার পোস্টার? আসুন তার বাড়ি আজ যাওয়া যাক। উত্তম সুচিত্রা থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণা, প্রত্যেকের ছবির রিলিজের আগে সিনেমা হলে যে পোস্টার দেখা যেত, সেই পোস্টার যার হাতের ছোঁয়ায় আঁকা হতো, সেই গৌতম বরাটের বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। বরাট 256B তার বাড়ি, এবং আমরা তার সঙ্গে কথা বলবো, তার জীবন সম্পর্কে জানবো। নমস্কার গৌতম বাবু, কেমন আছেন? আমরা গৌতম বাবুর বাড়িতে এসে উপস্থিত হয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো, তার সম্পর্কে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। গৌতম বরাট পোস্টার শিল্পের পোস্টার বয়। তার বাঁ হাতের জাদুতে রং ও তুলির ছোঁয়ায় উত্তম সুচিত্রা থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণার একাধিক সিনেমার পোস্টার উপহার পেয়েছে টলিউড। গৌতমবাবু কাঁধে ঝোলা ঝুলিয়ে নিয়ম মেপে কোনোদিনও আর্ট কলেজের চৌকাঠ ডিঙননি। তাঁর জীবনের একমাত্র আদর্শ ছিলেন তার বাবা রতনচন্দ্র বরাট, যাকে বলা হয় বাংলা সিনেমার সাদা কালো সময়ের পোস্টার সম্রাট। রতনচন্দ্র বরাটই ছিলেন গৌতম বাবুর প্রথম গুরু। বাবার কাছ থেকে তিনি প্রথম শেখেন পোস্টারে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সাদা কালো হোক বা রঙিন। গৌতম বাবুর হাতের জাদুতে অসামান্য রূপ পেত বাংলা সিনেমার পোস্টার। আপনার বাঁ হাতের জাদুতে ফুটে উঠেছে অসংখ্য নায়ক নায়িকার সিনেমার পোস্টার, এবং সেই পোস্টারের মাধ্যমেই পরিচিতি ঘটত মানুষের, যে কি সিনেমা আসছে মানুষ জানতে পারত। তো এই ধরনের একটা পেশায় আসার ইচ্ছে কেন হলো? অ্যাকচুয়ালি এই ধরনের পেশা, এটা অনেকটা কি বলবো, মানে পরম্পরা বলতে পারেন। কারণ আমার বাবা এই ধরনের প্রচুর কাজ করতেন, এবং বাবা 1954 থেকে ইন্ডাস্ট্রিতে। তো ফলত ছোটবেলা থেকেই আমার এইগুলো দেখে বড় হওয়া, মানে সিনেমার সে পোস্টারই বলুন বা তার অন্যান্য বিজ্ঞাপন ইত্যাদি, এগুলো দেখে বড় হওয়া, এবং তার সঙ্গে সিনেমার মানুষ লোকজন, তো ন্যাচারালি সেটার একটা ইন্টারেস্ট ছিল। তারপরে আমি যখন 1978 অ্যারাউন্ড, তখন আমার জাস্ট 11-12 পাস করেছি। সেই সময় আস্তে আস্তে আমি নিজেকে, আমি দেখি না এখানে দু একটা জায়গায় ট্রাই করে, আর যেহেতু দেখুন আমার যেহেতু এই চেনার সুযোগটা ছিল, সুতরাং আমাকে এন্ট্রি পেতে খুব একটা কষ্ট করতে হয়নি। আমি অনেককেই অ্যাক্সেসিবল ছিল। তো এরকম তখন শুরু ইনিশিয়ালি তো হয়তো বাংলা ছবির ওইভাবে কাজ হতো না, কিন্তু তখন হিন্দি সিনেমারও প্রচুর লোকাল পোস্টার্স হতো, নানা ধরনের পাবলিসিটি, বা পুরনো ছবি আছে সেই ছবির হয়তো কিছু বিজ্ঞাপন আবার বানানো দরকার, পোস্টার বানানো দরকার, সেগুলো দিয়ে শুরু করেছিলাম। মূলত বাবার হাত ধরেই এই পেশায় ঢোকা। আর তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি দেখলাম যে ঠিক আছে, মোটামুটি লোকজন তখন একটু আধটু চিনছে জানছে, সেটা 81-82, তো লোকজন চিনছে জানছে, সুতরাং এটা পেশা হিসেবে যদি হয় আজকে, তো খারাপটা কি? আর ঠিক আছে তো তখন এটা হয়তো কিছুটা রিস্ক নিয়েই নামাম, কারণ তখনকার দিনে একটা খুব এই ধরনের প্রফেশনে আসাটা কোনো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হয়তো খুব একটা মেনে নিত না। কিন্তু যেহেতু বাবা তখন এই রেগুলার কাজ করতেন বলে আমাকে অতটা চাপ নিতে হয়নি যে না এটা একেবারেই খুব খারাপ প্রফেশন অমুক, বা কি হবে ভবিষ্যতে। তো তখন আমার ওই ডেস্টিনিটা ছিল যে দেখি না কত দূর চেষ্টা করা যায়, করে কত দূর পৌঁছে। এবং যারা সিনিয়র ডিজাইনার তখন ছিলেন, তারা কিন্তু কেউ আমাকে বিরোধিতা করেননি, উল্টে তারা বরং আমাকে বহু জায়গায় সাপোর্ট দিয়েছেন। তো সুতরাং ন্যাচারালি সেভাবে আস্তে আস্তে এগিয়ে যাওয়া আর কি।
উত্তম সুচিত্রা থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণা, এই যে তাদের ছবি আঁকা, তাদের সঙ্গে দেখা, তাদের সঙ্গে মানে তারা একটা বন্ধু ক্লোজ। তো উত্তম কুমার সুচিত্রা সেন আপনার থেকে অনেক বয়সে এবং সিনিয়র, এবং আপনার বাবাও তাদের ছবি এঁকেছেন। তো যখন তাদের ছবি প্রথম আঁকলেন, উত্তম সুচিত্রার ছবি আপনার ক্যানভাসে ফুটে উঠলো, তখন কেমন লেগেছিল বা উত্তম কুমার কি বলেছিলেন? না, অ্যাকচুয়ালি দেখুন, উত্তম কুমারের সঙ্গে আমার সেভাবে মুখোমুখি, আমি ওনাকে 2-4 বার দেখেছি স্টুডিওতে, কিন্তু সেভাবে ইন্টারাকশন কখনো হয়নি। প্রশংসা না, সেভাবে আমার সঙ্গে কখনোই সেভাবে ইন্টারাকশন হয়নি। এখন অ্যাকচুয়ালি ওই পিরিয়ডটাতে মানে উত্তমবাবু তো মারা গেছেন 1980-তে, এবং তার আগে যেসব কাজকর্ম হতো সেগুলো মেনলি যেরকম ওনার লাস্ট ছবি অগবধূ সুন্দরী ও বাবারই কাজ করা, কিন্তু কি হতো তখন এই কাজকর্মগুলো মেনলি দেখা করতে মানে দেখতেন হচ্ছে ছবির প্রডিউসার বা ডিরেক্টর তিনি। তো সুতরাং কাজকর্ম যা থাকতো সোজাসুজি এর যে প্রডিউসার ছিলেন কমল বানসাল বা যে ডিরেক্টর ছিলেন সলিল দত্ত, তাদের কাছেই আমরা কাজগুলো দেখাতাম। সুতরাং ওনার সঙ্গে আমার বা সুচিত্রা সেনের সঙ্গে আমার কখনোই কোনো ইন্টারাকশন বা দেখা হয়নি। কিন্তু তারপর আস্তে আস্তে তখন আমি তো একেবারেই নতুন, সুতরাং সেই জায়গাটাও ছিল না আর কি। তো তারপরে তো অনুভূতিটা কেমন ছিল যে তাদের ছবি আপনি আপনার ক্যানভাসে ফুটিয়ে তুলছেন এবং হাজার হাজার মানুষ দেখছে সেই পোস্টার? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কথা হচ্ছে ওই যে বললাম আমার কাছে ওই এক্সট্রা এইটা না খুব একটা ছিল না, মানে যে হঠাৎ অন্য কিছু করছি একটা দারুণ ব্যাপার। এই দারুণ ব্যাপারটা যেহেতু ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে বড় হয়েছি। হ্যাঁ, উত্তম কুমারের 50 ইঞ্চি ছবি আমার ঘরের টেবিলে পড়ে রয়েছে। তো কথা হচ্ছে যে সেই জিনিসটা আমার কাছে ওই তখন এটা ওই এক্সাইটমেন্টটা অতটা ছিল না। বুম্বাদার সঙ্গে কেমন? বুম্বাদার সঙ্গে তো প্রায় একসঙ্গে, মানে ও যখন ইন্ডাস্ট্রিতে এসে সেই সময় থেকে আলাপ, এবং তারপর ধাপে ধাপে কাজ করতে করতে আজকে বুম্বা ঋতুর যদি 50টা ছবির মধ্যে হয়তো দেখা যাবে যে 35টা ছবি আমার ডিজাইন করা। তো কথা হচ্ছে এদের সঙ্গে একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। এদের সঙ্গে শুধু যে প্রফেশনাল সম্পর্ক এমন নয়, দুজনের সঙ্গে আড্ডা, যোগাযোগ, ভালো মন্দ। হ্যাঁ, বা হয়তো আমার প্রমোশনের জন্য বুম্বা হয়তো খবরের কাগজকে বলেছে যে গৌতমকে নিয়ে একটা স্টোরি করো। তো কথা হচ্ছে যে ঋতুও তাই। হ্যাঁ, তো এবং ঋতুকে আমি পার্সোনালি চিনতাম আমাদের এই মানে সিনেমায় আসার আগে থেকে। তো সুতরাং ওর সঙ্গে সম্পর্কটা ওই দাদা বোনের মতো আর কি। তো সুতরাং এদের সঙ্গে ওই, আর তারপরে ওই সময়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রচুর সিনিয়র মানুষও তো তখন কাজ করতেন, তাদের সান্নিধ্যটাও পেতাম। মানে ধরুন রঞ্জিত বাবু একটু সিনিয়র, বা তখন শুভেন্দু চ্যাটার্জি, সবাই মোটামুটি তখন সৌমিত্র বাবু। তো এরকম প্রচুর সিনিয়র মানুষের সঙ্গে সান্নিধ্য, এবং চোখের সামনে দেখছি হেমন্ত মুখার্জি গান রেকর্ডিং করছেন বা মান্না দে গান গাইছেন। বিষয়টাই সম্পূর্ণ আলাদা ছিল, একটা অন্য জগৎ ছিল, আর যেটা 18-19 বছরের ছেলেকে খুব আকর্ষণ করে বলা যায়। হ্যাঁ, সিনেমা এবং তখনকার কাল কি, তখন ধরুন বাংলা ছবির স্বর্ণযুগ একেবারে না হলেও যথেষ্ট পাওয়ারফুল, মানে আর এই ধরনের মানুষগুলোকে আপনি একেবারে মানে ঘরের পাশের লোক হিসেবে দেখছেন, বা আপনার নিজে আমার বাড়িতে গৌরীপ্রসন্ন মজুমদার থেকে হৈমন্তী থেকে এমন কোনো মানুষ নেই যে আসতেন না বাবার কাছে। তো কথা হচ্ছে যে সুতরাং সেই মানুষগুলোকে ওইভাবে তাদের সান্নিধ্যে আসা বা তাদের দেখতে পাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে সুতরাং কখনোই মনে হয়নি যে এরা খুব দূরের মানুষ বা এদের ছোঁয়া যায় না। একটা সময় শুধুই রং তুলি বা পেন দিয়ে পোস্টার আঁকতেন গৌতম বাবু। তার সাহায্যে নিমিষেই সাদা ক্যানভাসে ফুটে উঠত নায়ক নায়িকার মুখাবয়ব। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলেছেন। রং তুলি প্যালেট ছেড়ে মাউস হাতে গৌতম বরাট সময়ের পরিবর্তনকে মেনে নিয়ে দৌড় শুরু করেছেন। বাংলা ছবির পোস্টার বিবর্তনের ব্র্যান্ড বয় গৌতম বাবুই প্রথম কম্পিউটারে আঁকা পোস্টার নিয়ে আসেন 1997 সালে। তারপর আর ফিরে তাকাতে হয়নি বাংলার এই পোস্টার বয়কে। আধুনিকতার ছোঁয়া ঢুকে গেছে এই পোস্টারের মধ্যে। আগে আপনি তুলি, রং এইসব দিয়ে পোস্টার করতেন, স্কেচ করতেন, কিন্তু এখন এই যে কম্পিউটার, আপনিও সেই আধুনিকতার মধ্যেই পড়েছেন। তো এই যে বিবর্তন, এই যে পরিবর্তন, তো সেই পরিবর্তনে আপনাকে কেমন লাগছে, বা আরও কি তখনকার থেকে কাজ বেড়েছে না আরও কাজ কমে গেছে, বা একজন একাধিক কাজ করতে পারছে এই কম্পিউটারের জন্য? না দেখুন, কম্পিউটারের
আমি বলবো কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। মানে এই সুযোগটা ওই যেরকম বলে না বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এটাও প্রায় তাই। আজকে ধরুন কম্পিউটার, প্রথম সিনেমা ইন্ডাস্ট্রিতে কম্পিউটার কিন্তু আমি প্রথম নিয়ে এসেছি ডিজাইনিংয়ে, সেটা 1997-98 সাল। তো তার ফলে যেটা সুবিধে হয়েছে সেটা হচ্ছে যে আমরা টেকনিক্যালি অনেক কিছু করতে পারছি অনেক ইজিলি, যেটা হয়তো আগে আমাকে ক্রিয়েট করার জন্য অনেক বেশি খাটতে হতো বা কিছু ক্ষেত্রে হয়তো সম্ভব হতো না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে গেছে। আগে যেরকম একটা লোকের তুলির আঁচড় দেখে আপনি বলতে পারতেন যে এই কাজটা ওই লোকটারই করা, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু আজকে একটা কম্পিউটার ডিজাইন দেখে আপনি বলতে পারেন না যে এই কাজটা ওই লোকটার করা। ওই ইন্ডিভিজুয়ালিটি ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কম্পিউটার আসার ফলে টেকনিক্যাল সাপোর্ট অনেক বেশি বেড়েছে, যত দিন যাচ্ছে সেটা ডেভেলপ হচ্ছে। সুতরাং আমরাও কাজের ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজগুলো নিতে থাকছি, এবং যার জন্যে তখনকার কালের পোস্টার আপনি যদি দেখেন আর এখনকার কালের পোস্টার দুটোকে পাশাপাশি রাখেন, তো আধুনিক পোস্টারগুলো অনেক ঝাঁ চকচকে। হয়তো ওই ইন্ডিভিজুয়ালিটি নেই, কিন্তু অনেক বেশি ফ্লেভারটা তেমন নেই, কিন্তু যে হাতে আঁকা যে ফ্লেভার, সেই প্রাণ, একটা শিল্পীর যে না, শিল্পীর যে টান সেই ব্যাপারটা নেই। তার কারণ হচ্ছে এটা তো মেকানিক্যাল। আপনাকে তো আমি দেখাচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে। তো কথা হচ্ছে যে সেক্ষেত্রে আপনি তো কখনোই ওই নিজস্ব একটা তুলির আঁচড়, এবং প্রত্যেকের আঁচড় কিন্তু আলাদা। এই যে কম্পিউটার চলে এসছে, মানুষের হাতে হাতে মোবাইল, তাতে গুরুত্ব কমে গেছে বলতে পারেন, যে প্রত্যেকেই সবকিছু করতে পারছে, মোবাইল হাতে হাতে হয়ে যায়, বাড়িতে বাড়িতে কম্পিউটার হওয়ার। অল্প শিক্ষিত বহু লোক ভিড়ে গেছেন, এবং একটা কাজ করে যে পরিমাণ পয়সা সত্যিই পাওয়া উচিত, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্তত বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলে ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই সবকিছু শিখে গেলে যেটা হয় না, অর্ধশিক্ষা। ওই অর্ধশিক্ষাতে পোস্টার আবার বানানো কোনো ব্যাপার নাকি, ও তো আমার পাড়ার ভাই বই করে দেবে। তো কথা হচ্ছে যে এটার পেছনে যে আজকে আপনি ধরুন একটা ছবি বানিয়েছেন, সেটা 2 কোটি টাকার ছবি। তো তার মানে আপনি 2 কোটি টাকার ছবি আপনি একটা 10-20 হাজার 50 হাজার টাকার জন্যে আপনি রিস্ক নিতে চাইছেন যে আপনি একটা পোস্টার পাড়ার কাউকে দিয়ে বানিয়ে নেবেন, যার পোস্টার সম্পর্কিত কোনো অভিজ্ঞতা নেই। তো সেটা তো আপনার গেম। আপনি 2 কোটি টাকার রিস্ক যদি একটা 10,000 টাকার জন্য নিতে চান, তো ইউ ক্যান টেক ইট। কিন্তু কথা হচ্ছে তাতে তার ফেলিওরও প্রচুর হচ্ছে। আগে একটা পোস্টার সিনেমার অনেকটা গুরুত্ব পার্ট গ্রহণ করতো, এবং মানুষ সেই পোস্টারের মাধ্যমে বোঝার চেষ্টা করতো যে সিনেমাতে কি থাকতে পারে বা কেমন ধরনের হতে পারে, আগ্রহ বাড়াতো। কিন্তু এখন দেখছি ট্রেলার বেরিয়ে যাচ্ছে, ট্রেলার ছাড়া মানুষ কিন্তু সিনেমা হলমুখী হচ্ছে না, আর সেই পোস্টারই আগেকার যুগে সিনেমা হলমুখী করতো মানুষকে। তো সেক্ষেত্রে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখেন? দেখুন, সময়ের সঙ্গে পরিবর্তন ভালো, কিন্তু কথা হচ্ছে যে আজকে কি সত্যি সেই পরিবর্তনটা হচ্ছে আমি জানি না। তার কারণ হচ্ছে আমরা ফেসবুকে যখনই একটা পোস্টার দেখছি, একটা প্রোমো দেখছি বা একটা মোশন পোস্টার দেখছি, সেটা দেখেই আমরা লাইক দিচ্ছি বা সেটা দেখছি ইত্যাদি হোয়াটএভার। আপনি যেটা বললেন যে এখন লোকে তো ট্রেলার দেখছে, দেখে ছবি যাবে কিনা। কিন্তু কথা হচ্ছে যে তাই যদি হবে তাহলে আজকে সিনেমা হলগুলো এরকম ঢুকছে কেন? লোকে তার মানে এটা দেখে হয় স্যাটিসফাই হচ্ছে না, আদারওয়াইজ সে ভাবছে দূর ঠিক আছে যা হবার ওই থোড়বড়ি খাড়াও, আর যাবো না পয়সা খরচা করে, যখন আসবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা এতে বিনি পয়সায় দেখে নেবো। তো কথা হচ্ছে যে আগেকার দিন, আমি সৌমিত্রবাবুর একটা লাস্ট ইন্টারভিউ পড়ছিলাম, তাতে উনি বলেছেন যে আমি ভাই পুরোনো দিনের মানুষ, অ্যান্ড আই বিলিভ ইন পোস্টার্স। ধরুন আজকে, হ্যাঁ আপনি বলবেন আজকে তো মোবাইল ফোন একটা ঠেলাওয়ালার কাছে, একটা সবজিওয়ালার কাছে আছে। আমাদের বাংলা সিনেমার মূল দর্শক কিন্তু সাধারণ মধ্যবিত্ত এবং লোয়ার ক্লাস পিপল, এটাকে অস্বীকার করার জায়গা নেই। এটা চিরঞ্জিত দাও রেজিম বলেছে। আজকে আপনি মাল্টিপ্লেক্সে কি নিজে যাবেন 250 টাকা দিয়ে একটা টিকিট কেটে সিনেমা দেখতে? আপনি গেলে মাল্টিপ্লেক্সে তখন দেখতে যাবেন কলকি, আপনি দেখতে যাবেন শাহরুখ খানের জওয়ান, which is larger than life and all those, কিন্তু আপনি মানিকবাবুর মেঘ 250 টাকা দিয়ে কখনোই দেখতে যাবেন। বিগ বাজেটের ফিল্মগুলো ওই মাল্টিপ্লেক্সগুলো নিয়ে নিয়েছে। আমি সেটা দেখতে এনজয় করব, যে একটা বড় লার্জার দ্যান লাইফ ফিল্ম, সেই ছবিটা বড় পর্দায় দেখতে। কিন্তু 250 টাকা পকেটের খরচা করে একটা রিক্সাওয়ালার পক্ষে সম্ভব না। সে
সাউথ সিটির দরজা ঠেলেই ঢুকতে পারবে না, কিন্তু এই রিক্সাওয়ালাটাই যদি 60 টাকার একটা সিঙ্গেল স্ক্রিনে ঢুকতে পারতো, সে কিন্তু, এবং এরকম অভিজ্ঞতা আমার আছে যে সেই চাষাটা এসে বলছে আমার কাছে টিকিটের থেকে 1 টাকা কম আছে, কিন্তু আপনাকে টিকিট দিতেই হবে। দিস ইজ মানে মেন স্ট্রিম ফিল্মস পজিশন এক সময় ছিল, যেখানে মেন স্ট্রিম সিঙ্গেল স্ক্রিনে চলতো। সময় বদলায়, বদলায় দৃষ্টিভঙ্গি, বদলায় বিপণনের বাঁক। বর্তমানে ডিজিটাল পৃথিবীতে পোস্টার ঢুকে পড়েছে মুঠো ফোনের ছোট্ট পরিসরে। আর তাই দেওয়াল, কিয়স্ক, সিঙ্গেল স্ক্রিন ছেড়ে পোস্টার এখন ঠাঁই নিয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। বাঁকের বিবর্তনে নিজেকে প্রতিনিয়ত আপডেট করে চলেছেন বাংলা সিনেমা জগতের এই পোস্টার বয়। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।